এই মুহূর্তে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য, আপনাদের সবাইকে অ্যালার্ট করার জন্য অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি এখন লাইভে এলাম। যদি সকলেই জানেন, কয়েকদিন আগেই আমরা পর্ষদে গেছিলাম, সেখান থেকে একটা ভালো পজিটিভ আমরা বার্তা নিয়ে এসেছিলাম, মানে পেয়েছিলাম আর কি, যেটা শুনে আমরা সকলেই একটু পজিটিভ ছিলাম যে না, আমাদের নোটিফিকেশন আসছে, তো আসছে, সেটা আমরা সকলেই ছিলাম। আজ না হলেও 1 মাস হোক, 1.5 মাস হোক, 2 মাস হোক পরে আমরা একটা নতুন নোটিফিকেশন পাচ্ছি। আমাদের মেন টার্গেট ছিল এখন যে কত ভ্যাকেন্সি নিয়ে আমরা আনতে পারি নোটিফিকেশনটা, সেটার জন্য পদক্ষেপ নেওয়া, বা আমরা সেই নিয়ে চলছিলামও। কিন্তু এমতো অবস্থায় আপনারা যারা একটু অ্যালার্ট রয়েছেন গ্রুপে, শুধুমাত্র মানে সংখ্যা বাড়ানোর জন্য নেই, যারা একটু অ্যালার্ট রয়েছেন এবং নিজেদের চাকরিটা পাওয়ার জন্য মানে নিজেরা যথেষ্ট সচেষ্ট রয়েছেন, অ্যাক্টিভ রয়েছেন, তারা জানেন যে গত দিনে যে NIOS এর হিয়ারিংটা হয়েছে, বেশ কিছুজন দেখেছেন এবং আমিও দেখেছি। তারপরেই মানে আমাদের যে মধ্যে যে পজিটিভ এনার্জিটা ছিল, বা আমরা যে একটা ভালো খবরের দিকে যাচ্ছিলাম এই হিয়ারিং দেখার পর, বা আমরা এখন যে সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি, সত্যি আমাদের মাথায় বাজ পড়ার মতো কন্ডিশন। তো এই বিষয়টা সকলে অবগত নয়, বহুজন ফোন করছেন। আমার বারবার স্লো কানেকশন দেখাচ্ছে, বুঝতে পারছি না আমার কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে কিনা। আমি কারোর মেসেজও সিন করতে পারছি না। যাই হোক, আই হোপ মানে আমার কথা ক্লিয়ার আসছে। তো এই আজকের লাইভটা করার উদ্দেশ্যই এটা, যে আপনাদের সকলকে একটু অ্যালার্ট করা, যারা এখনো অ্যালার্ট হননি। NIOS যখন প্রথম 31শে জানুয়ারি 2024-এ 31শে জানুয়ারি যখন প্রথম মানে রিভিউ পিটিশনের জন্য অ্যাপিল করে, তারপর সেটা বিগত মানে যতদূর সম্ভব 24/7 একটা হিয়ারিং হয়েছিল, যে সেই হিয়ারিংটায় অ্যাপ্রুভাল পেয়েছিল মানে ওপেন কোর্টে ওরাল হিয়ারিং শোনার জন্য, যে অ্যাপ্রুভ পেয়েছিল যে হ্যাঁ ওদের হিয়ারিংটা শোনা হবে। তারপর থেকেই আমরা অ্যালার্ট ছিলাম। 4/8/2024 থেকে তখন আপনাদের সকলের সাথে টেলিগ্রামে এবং ফেসবুকে লাইভ করে, সমস্ত গ্রুপে মিটিং করে আমরা ডিসিশন নিই যে না, এই NIOS এর বিষয়টাকে হালকা করে নিলে হবে না, NIOS এর বিরুদ্ধে আমাদের লড়তেই হবে। আমরা জানি যে রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হওয়ার পার্সেন্টেজটা বা রেশিওটা খুবই কম, কিন্তু তা হলেও যেহেতু ওপেন কোর্টে হিয়ারিং এর জন্য NIOS-কে অ্যালাউ করেছিল, সেহেতু আমরা তখন থেকেই কিন্তু তৎপর ছিলাম। অ্যাসোসিয়েশনের তরফ থেকে যারা অ্যাক্টিভ মেম্বার রয়েছে সকলের সাথে মিটিং করে আমরা ফান্ডিং করতে তখন থেকে শুরু করি। কিন্তু খুব আফসোসের সাথে জানাচ্ছি, গ্রুপে এত মেম্বার, প্রায় 15-16 হাজারের ওপর মেম্বার, ফেসবুকে তো আরও বেশি, ফেসবুকে তো 25,000 ক্রস করে গেছে। আমাদের RTI রিপোর্ট অনুযায়ী 52,000-এর ওপর রেগুলার DLED ক্যান্ডিডেট পাস করে রয়েছে, সেখান থেকে মাত্র NIOS এর জন্য ফান্ডিং দিয়েছিল ওই 160-70 জন মতো। তাহলে বুঝতে পারছি যে কত কম। যাই হোক, সেই ফান্ডিংটা দিয়ে আমরা বিহারের সাথে একত্রিতভাবে, মানে আদার্স বিভিন্ন স্টেটের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তার মধ্যে বিহারের সাথে একত্রিতভাবে আমরা আয় ফাইল করে রাখি NIOS এর এতেই। আয় করা রয়েছে আমাদের, আর দেখবেন সেই আয়ের নাম্বারও আমার এখন ওপেন লাইভে আমরা বলবো না, কিন্তু আমাদের আয় রয়েছে, সেটা এখন বর্তমানে পেন্ডিং হয়ে রয়েছে। কেন পেন্ডিং হয়ে রয়েছে? কারণ বিগত দিনে যেদিন NIOS এর হিয়ারিং হয়েছিল, সেদিন কিন্তু রেগুলার DLED-দের তরফ থেকে যে AOR ছিল, সে ছাড়া আর কিন্তু অন্য অ্যাডভোকেট আমরা রাখতে পারিনি। কেন? তার কারণও হচ্ছে আপনারা, কারণ কেউ ফান্ডিং দেননি, কেন ফান্ডিং করেননি। আর মানে সুপ্রিম কোর্টে লড়াই করতে গেলে যে এই মানে 50-60 হাজারে কিচ্ছু হয় না, আয়টাও সেই টাকায় করা যায় না, সেটুকু আশা করি যারা 22 স্টেট পাস করে এত আইনি লড়াই আমাদেরকে লড়তে হচ্ছে, এইটুকু অভিজ্ঞতা সকলের মধ্যে হয়ে গেছে। এখন সুপ্রিম কোর্টে যে কোনো হেয়ারিং করাতে গেলে মিনিমাম 7-8 লাখ টাকার ব্যাপার রয়েছে। তো সেখানে আপনাদেরও অভিজ্ঞতা আছে যে যখন MP ক্লারিফিকেশনের মামলাটা হলো, আমরা রমেশ রয়্যাল স্যারের সাথে একত্রিতভাবে যে অ্যাডভোকেট প্যানেলকে ধরে আমরা MP ক্লারিফিকেশনের যে বিএডদের যে অ্যালাউ করিনি, যে এটা ইন সার্ভিসদের জন্য যা হয়ে গেছে, কিন্তু নতুনভাবে কোনো বিএড অ্যালাউ হবে না, সেটা কিন্তু আমরা করে দেখিয়েছিলাম যতটা পেরেছি কম খরচায়। তো এখন এই রকম মুহূর্তে এখন টোটাল আপনারা সকলেই জানেন, রমেশ রয়্যাল মানে স্যারেদের যে টিমটা রয়েছে এবং DLED-দের তরফ থেকে যে গোপাল শঙ্কর স্যার, মানে DLED-দের যে অ্যাডভোকেট প্যানেল পুরোটাই কিন্তু NIOS-দের পক্ষে হয়ে লড়ছে।
তো এই এমতো অবস্থায় এদের সাথে লড়াই দেওয়ার মতো সেই ধরনের অ্যাডভোকেট প্যানেল কিন্তু আমাদের নামাতে হবে। একটাই সুযোগ, ধরতে গেলে সুযোগ বলবো না, সুযোগ হাতছাড়া হয়ে গেছে, মানে বিগত দিনেই সুযোগটা ছিল, এখন কিন্তু হাত থেকে তীর আমাদের বেরিয়ে গেছে। এবার মানে মানে কি বলবো, আমাদের অশেষ চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। 10 তারিখে নেক্সট 10ই ডিসেম্বর হচ্ছে এনআইওএস এর মামলাটা নেক্সট ডেট আছে। সেদিন আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের যে আয়টা করা রয়েছে সেই আয় থেকে একটা ভালো, আমি এখন নাম করব না লাইভে, যে বড় অ্যাডভোকেট প্যানেলকে নামিয়ে আমাদের যে পয়েন্টগুলো রয়েছে, যে বিগত দিনে কি হয়েছে, পুরো ফাঁকা মাঠে গোল দিয়েছে এনআইওএসরা, ফাঁকা মাঠে গোল দিয়েছে। কেন? কারণ বিএডরা অ্যালাউ হয়নি, আর ডিএলএডদের তরফ থেকে আমাদের মানে উদাসীনতার জন্য অন্যের ঘাড়ে বেল ভেঙে খাবো, অন্যরা তো ফান্ডিং দিচ্ছে, দিক, বারবার যারা দিচ্ছে তারাই দিয়ে যাবে, আমরা শুধু ফায়দা লুটবো, আমরা তার ফলটা পাবো, এইরকম একটা রেগুলার ডিএলএডদের মেন্টালিটির জন্য আমরা কিন্তু অ্যাডভোকেট দাঁড় করাতে পারিনি। কারণ 50-60 হাজার টাকায় আয়টাই করে রাখতে পেরেছি, তাতে কিন্তু অ্যাডভোকেট দাঁড়ায় না। অ্যাডভোকেট দাঁড় করাতে গেলে আমরা বিভিন্ন স্টেটের সাথে কথা বলেছি, এখনো পর্যন্ত আমাদের মিটিং চলছে। আজকেও আমাদের মানে বিভিন্ন স্টেটের, বিভিন্ন রাজ্যের যে রেগুলার ডিএলএডরা রয়েছে তাদেরকে নিয়ে একটা নতুন টেলিগ্রাম গ্রুপ গঠন করা হয়েছে। সেখানে শুধুমাত্র ভেরিফাইড মেম্বাররা এবং যারা ফান্ডিং করছেন তাদেরকেই অ্যাড করা হচ্ছে। বিভিন্ন স্টেটের যারা রেগুলার ডিএলএড এর মানে ভেরিফাইড মেম্বার রয়েছে তাদেরকে নিয়ে আমরা একসাথে মিটিং চালাচ্ছি। আজকেও হবে সেই মিটিং। আমরা আপ্রাণ চেষ্টা করব যে শেষ রক্ষাটা যাতে করতে পারি। এটা কিন্তু কারোর পিছনে লাগা নয়, কারোর অধিকার ছিল না, এটা আমাদের নিজেদের রেগুলার ডিএলএডদের অধিকার রক্ষার্থে এটা করতেই হবে। কারণ আপনারা হয়তো ভাবছেন যে এনআইওএস রয়েছে, এই কারণের জন্যই আমরা কিন্তু সমস্ত তথ্য মানে ওপেন করি না। যখন আমাদের আরটিআই মামলাটা হলো তখন কিন্তু সবাই বলেছিলেন যে আরটিআই এর যে রিপোর্টটা এসেছিল সবাইকে আমরা এই কারণের জন্য জানাইনি, শুধুমাত্র রেগুলার ডিএলএডদের সংখ্যাটা ওপেনভাবে জানিয়েছিলাম, এনআইওএসদের সংখ্যাটা কোন ক্যাটাগরিতে কি রয়েছে আজও পর্যন্ত জানাইনি। কারণ এর পিছনে আপনারা হয়তো ভাবেন কেন জানাচ্ছেন না, সবার টাকায় তো ফান্ডিং উঠছে, তাতে কেস করছেন, তাহলে জানাচ্ছেন না কেন? এই কারণ আমরা আমাদের যে অপোনেন্ট রয়েছে তাদেরকে একত্রিত হতে দিতে চাই না। অনেক এর পিছনে লজিক থাকে, কারণ থাকে, আমরা সঠিক সময়ে সঠিকটা অবশ্যই জানাবো। তো এই কারণের জন্যই যে আপনারা যেটা ভাবছেন যে আমাদের আরটিআই রিপোর্ট অনুযায়ী যে 5400 সামথিং যে এনআইওএস আছে তারাই অ্যাড হবে, তারা কিন্তু শুধুমাত্র কিন্তু এই সংখ্যাটাতে মনোপ্লুত হয়ে বসে থাকবেন না। এর সাথে যারা 14 এনআইওএস রয়েছে, যারা 17তে টেট পাস করে রয়েছে তারা রয়েছে, এবং আপনারা জানেন অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রথম যারা 23-এ এনআইওএস যারা পরীক্ষা দিয়েছিল তাদের যাতে সার্টিফিকেট বা তাদের যাতে রেজাল্ট পাবলিশ না করা হয় সেই জন্য কিন্তু একটা হাইকোর্ট থেকে অর্ডার বের করেছিল। আমাদের অ্যাসোসিয়েশনের যে আকসার আলী মন্ডল আছে তার নামেই, সেই মেন পিটিশনার ছিল, তার নামেই অর্ডারটা বেরিয়েছিল, কিন্তু সেই অর্ডারটাও ক্যান্সেল হয়ে যাবে যদি সুপ্রিম কোর্ট থেকে এনআইওএস একবার ভ্যালিড হয়ে যায়। আর এনআইওএস ভ্যালিড হওয়া মানে অনেকে অনেক মানে জায়গায় ওটা মানে একটা ভুল ভ্রান্তি আর কি তারা বুঝছে বা ছড়াচ্ছে যে 15তে যখন তারা ইন সার্ভিস হয়েছিল শুধুমাত্র তারাই অ্যালাউ হবে না। সম্পূর্ণ হিয়ারিংটা দেখলে তার এনআর মিনিং বুঝতে পারবেন। এনআইওএস অ্যালাউ হওয়া মানে কিন্তু কোর্সটা হয়েছিল 17 থেকে 19, তো সবাই অ্যালাউ হবে। আর সবাই অ্যালাউ হয়ে যাওয়া মানে কিন্তু এক ধাক্কায় 10,000 কম বেশি 10,000 প্লাস মাইনাস আবার কিন্তু এই 52,000-এর সাথে অ্যাড হবে। তাহলে নিজেদের চাকরি পাওয়াটা কোন জায়গায় কতটা কঠিন হয়ে যাচ্ছে এখনো বুঝুন। এখনো এই কটা দিন হাতে, হয়তো দিন 15-20 সময় রয়েছে। নেক্সট ডিসেম্বরের 10 তারিখে এনআইওএস এর মামলা উঠছে। এর মধ্যে যদি আমরা একটা ভালো অ্যাডভোকেট প্যানেল দাঁড় করাতে না পারি রেগুলার ডিএলএডদের পক্ষ থেকে, মহা বিপদ। তাহলে কিন্তু চাকরির আশা ছেড়ে দিন। ওই শুধুমাত্র টেট পাস করে গেছেন আর সমস্ত গ্রুপে জয়েন আছেন আর মানে সকাল বিকাল নিয়ম করে মানে ইন্টারভিউর জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, এতে কিন্তু চাকরি হবে না। আর একটু আধটু আন্দোলন করলেও কিন্তু চাকরি হবে না। আইনি যে লড়াই কিন্তু আইনি পথেই লড়তে হবে, এটা কিন্তু রাস্তায় বসলে বা আন্দোলনে আইনি অর্ডার চেঞ্জ হবে না। তাই যারা সুপ্রিম কোর্টে লড়ছে সেই এনআইওএসদের বিরুদ্ধে, আমাদের এত সংখ্যা, এনআইওএসদের মানে কি বলবো প্রায় 10 গুণ সংখ্যা, সেখানে আমরা একত্রিত হয়ে ওদেরকে আটকাতে পারবো না? এতটাও আমাদের মধ্যে একতা নেই?
আমাদের সত্যি আমাদের খুব ভাবতে মানে খারাপ লাগছে যে রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরা এতটা উদাসীন যে নিজেদের অধিকারটাকে সুরক্ষিত করার জন্য এগিয়ে আসছে না। আমরা প্রথম এই অ্যালার্ট হয়েছিলাম বলে এনআইওএস এর সবাই তখন বলেছিল না এনআইওএস তো বাদ, রিভিউ পিটিশন তো অ্যাকসেপ্টই হয় না। কিন্তু এই বিষয়ে আমরা খুব বেশি কেস নিয়ে ঘাঁটি না এবং খুব বেশি কেসে ঝাঁপাবো, ফান্ডিং তুলবো, এটা কিন্তু অ্যাসোসিয়েশনের মেন্টালিটি একদমই নয়। আমরা যে কেসটায় হাত দিই বহু ভাবনা চিন্তা করে হাত দিই। যদি সত্যি দেখি যে এখান থেকে আউটপুট আসবে, যদি সত্যি দেখি হ্যাঁ এটা আমাদের প্রয়োজন, তবেই সেই কেসে হাত দিই। তার এনআইওএস এর ব্যাপারটাও কিন্তু সেরকম। আপনারা ভাবুন 27/7 যখন ওপেন হিয়ারিং এর জন্য অ্যাকসেপ্ট হয়, তারপরে আমরা 4/8 মানে তারপরে আমরা নিজেদের মধ্যে মিটিং করে 4/8 থেকে আমরা ফান্ডিং করতে শুরু করি। তাহলে তখন থেকে যদি আপনারা ফান্ডিং করতে, একটা হিউজ ফান্ড আমাদের কাছে আসতো। আমি বলে দিচ্ছি সংখ্যাটা, 160-62 জন মতো ফান্ডিং দিয়েছিল। কিন্তু 160-62 যদি 200-300 টাকা করে দিলে নিজেরাই ভাবুন না কত টাকা উঠেছে। সেই টাকাতে আমরা যাই হোক বিহারের সাথে মিলে আয়টা করে রেখেছি। এবার আয় করলে তো হবে না, এও আর তো আপনার হয়ে কথা বলবে না। তার জন্য দরকার একটা ভালো অ্যাডভোকেট প্যানেল। আমাদের ডিএলএডদেরও তো, রেগুলার ডিএলএডদের অনেক ভ্যালিড পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো না রাখতে পারলে তারা তো এনআইওএসরা তো ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারা একতরফা, জাজেরা একতরফা কথা শুনছে। তাই লড়াই যাই হোক, হারতেও পারি জিততেও পারি, বলবো না আপনাদেরকে যে হ্যাঁ একদম জিতে সুপ্রিম কোর্ট থেকে এনআইওএসকে বাদ দিয়েই নিয়ে আসবো। লড়াই কিন্তু নামুন তো, ফাইট তো করুন, তার জন্য এগিয়ে তো আসুন। আর 1-1.5 মাস পরে ইন্টারভিউ বা 2 মাস পরে কি 4 মাস পরে হলেও ইন্টারভিউ নোটিফিকেশন পাবেন। সবাই ইন্টারভিউর জন্য পড়াশোনা করছেন, খুব ভালো কথা। কিন্তু যখন কম্পিটিশনটা এত হিউজ লেভেলে বেড়ে যাবে, হাজার পড়াশোনা করলেও 10-এ 10 পাওয়াটা মুখের কথা নয়। আর শুধুমাত্র পড়াশোনা করে কিন্তু চাকরি পাওয়া যাবে না। তার জন্য নিজের অধিকারটাকে সুরক্ষিত করার জন্য নিজের লড়াইটাকে কিন্তু লড়তে হবে। যারা অবৈধ রয়েছে তাদেরকে বাদ দিতে হবে। যারা বাদ চলে গেছে তারা মানে কি বলবো, যারা প্রায় মৃতপ্রায়, তারা বাঁচার জন্য এত চেষ্টা করছে। আর আমরা যেখানে বেঁচে রয়েছি সেখানে আমাদের নিজেদের প্রাণটাকে আমরা বাঁচাতে চাইছি না। আমরা বারবার এত সত্যি আমাদেরও নানা রকম কাজ থাকে, আপনাদের হয়ে সকলের হয়ে নিজেদের স্বার্থেও বিভিন্ন অফিস, বিভিন্ন মানে যেখান থেকে আপডেট দেওয়া যায় সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কোর্টে ঘুরে বেড়াচ্ছি, যতটা পারা যায় আমরা কিন্তু আমাদের রেগুলার জীবনের যে কাজ সব কিছু ছাড়িয়ে করছি। এরপর যদি আপনারা এগিয়ে না আসেন, যদি হেল্প না করেন, তাহলে তো আর তো কিছু বলার নেই। তাহলে তো আমাদেরও হাত পা গুটিয়ে বসে পড়তে হয়। কারণ একটা আগুন জ্বললে শুধু ফায়ার ব্রিগেড এলেই হলো না, সেই ফায়ার ব্রিগেডের জলটা কি করে মজুত কোথা থেকে আসবে সেইটাও সবার কথা ভাবতে হবে। তাই শুধু যদি কোনো একটা গ্রুপের অ্যাডমিনদেরই সব দায়িত্ব, বাকি মেম্বাররা শুধু আপডেট নেবেন আর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন, তাহলেই হয়ে যাবে, এইভাবে কিন্তু কোনোদিন কোনো লড়াইয়ে জেতা যাবে না। তাই এখনো সময় আছে। লাস্ট আমরা একটা চেষ্টা করতে চাইছি 10 তারিখে, 10ই ডিসেম্বর আমরা চাইছি একটা ভালো অ্যাডভোকেট প্যানেল নামিয়ে অন্তত আমাদের পক্ষটা, আমাদের মানে বক্তব্যগুলো আমরা রাখতে পারি। এনআইওএস একরকমভাবে একতরফাভাবে যে দিকে মানে ব্যাপারটাকে নিয়ে যাচ্ছে, সেটাকে যাতে আমাদের লজিক দিয়ে, আমাদের রেগুলার ডিএলএডদের লজিক দিয়ে সেটাকে আমরা সঠিক পথে চালনা করতে পারি। তারপর আইনি লড়াই, সেটা ঠিক বা ভুল বা যা জাজমেন্ট আসবে সেটা তো আমাদের মেনে নিতেই হবে। তো এই বিষয়টা অনেকেই জানেন না, বহুজন ফোন করছেন, মানে বিভিন্ন জনের থেকে শুনে। একটা এরিয়াতে বিশেষ করে মুর্শিদাবাদে নেট বন্ধ, সেজন্য ওইখান থেকে বেশি ফোন আসছে। সকলকে এইভাবে ফোনে বলা সম্ভব না, তবু আমি সকলের মানে যাতে অ্যালার্ট হন সেজন্য আমি জানালাম আমাদের তরফ থেকে। এনআইওএস এখন আরও একটা কথা বলে দিই, এখন কিন্তু সার্টিফিকেট বাতিল মামলাটার ফান্ড তোলা হচ্ছিল, যেটা আপনারা জানেন যে আমি মানে মেন পিটিশনার ছিলাম। কিন্তু এখন যা সিচুয়েশন, সার্টিফিকেট বাতিল মামলাতে আমাদের যা ফান্ড উঠেছে সেটাও আমরা কিন্তু এনআইওএস এর ক্ষেত্রেই লাগাবো। মানে যেটুকু ফান্ড আছে আপনারা এই অ্যাকাউন্টেই যা ফান্ড দেবেন, 10 তারিখের আগে অবধি যা ফান্ড উঠবে সেই টাকা দিয়ে আমরা এনআইওএস এর বিরুদ্ধে একটা অ্যাডভোকেট নামাবো। আরও অন্যান্য সেটের সাথে আমরা যোগাযোগ করছি, যদি হেল্প পাই তো খুব ভালো, না হলে আমাদের নিজেদের অধিকারটা রক্ষার্থে আমরা একাই এগিয়ে যাব। তাই সকলকে বলবো এখন আর সময় নেই। 2 দিন পর যে মানে কি বলবো, একটা মৌচাকের মধুটা চামচে করে যেটা খাবেন ভেবে আশা করে রয়েছেন, সেই মৌচাকের মৌমাছিগুলোকে তাকে তাড়াতে হবে, তবে সেখান থেকে মধু বা মোম যা পাওয়ার পাবেন। তো সেই জিনিসটার জন্য এখন একটু অ্যাক্টিভ হন, পরিশ্রম হন, শুধুমাত্র পড়াশোনা করার সাথে সাথে যাতে আমরা এই লড়াইগুলোতে জিততে পারি সেই ব্যবস্থা করুন।
আর বসে থাকবেন না। আর পরিষ্কার আমরা জানিয়ে দিচ্ছি, আমাদের গ্রুপে 100 মেম্বার, 200 মেম্বার, 500 মেম্বার যারা ফান্ডিং করবে বা ভবিষ্যতে করবে বা এখনো অবধি যে কেসগুলো হয়েছে করেছে, শুধুমাত্র তাদেরকেই রাখবো। এই গাদা গাদা মেম্বার আমরা রাখবো না। কারণ যারা কোনো কাজের নয়, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে আপডেট নেওয়ার জন্য গ্রুপে রয়েছে, তাদেরকে কোনো প্রয়োজন নেই। তারা অন্য জায়গা থেকে আপডেট নিয়ে নিক, তাদেরকে আমাদেরও প্রয়োজন নেই, আমাদেরকেও তাদেরকে হেল্প করতে হবে না। তো আমরা ডিসিশন নিয়েছি, আমাদের অ্যাডমিন প্যানেল ডিসিশন নিয়েছে, যারা অ্যাক্টিভলি নিজেদের অধিকারটা রক্ষার জন্য অ্যাক্টিভ হয়ে এগিয়ে আসবেন, নিজের নিজের জেলার দায়িত্ব নেবেন, নিজেরা প্রত্যেককে এসে ফান্ডিং করবেন, প্রত্যেকটা আন্দোলনে যাবেন, তারাই গ্রুপে থাকবেন, নাহলে প্রয়োজন নেই। মানে অযাচিত আগাছার দরকার নেই। এতে মানে গ্রুপের মেম্বার হিউজ দেখাচ্ছে, 10,000 15,000 মেম্বার হয়ে বসে রয়েছে। এদিকে কাজের বেলায় আমরা সামান্য একটা যদি এত সংখ্যক ডিএলএড ক্যান্ডিডেট হয়ে আমরা যদি সুপ্রিম কোর্টে লড়াই না দিতে পারি, তাহলে কিসের গ্রুপ, কিসের আমরা মানে 22 স্টেট পাস হয়ে বসে রয়েছি, কিসের স্বপ্ন দেখছি যে আমরা একদিন সবাই একসাথে স্কুলে যাব। তাই মানে সকলকেই বলছি, আর আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমরা আপ্রাণ চেষ্টা করছি, প্রতিনিয়ত বিভিন্ন স্টেটের সাথে মিটিং করছি, যাতে আমরা অন্যান্য স্টেটেরও যারা রয়েছে এই এনআইওএসকে বাদ দেয় মানে প্রথম থেকে যারা এর সাথে যুক্ত রয়েছে তাদের সাথেও কন্ট্যাক্ট করেছি। কারা কিভাবে হচ্ছে তাদের সে কথা বলবো না, সেটা আমাদের ওপর যদি একটু বিশ্বাস থাকে, একটু ভরসা করে দেখুন, অ্যাসোসিয়েশন সঠিক হাত ধরেই এগোবে। এবার লড়াই আমাদের যতটা সামর্থ্য আমরা লড়াই দেব, এবার দেখা যাবে যা কি হবার হবে, কিন্তু ফাঁকা মাঠে গোল দিতে দেব না। তাই সবাই এগিয়ে আসুন। এনআইওএসদের কিন্তু এখন কিন্তু একটা ভারী আমাদের কাছে মানে বিপদ হয়ে দাঁড়িয়েছে, যেটা আমরা খুব কনফিডেন্ট ছিলাম যে রিভিউ পিটিশন তো অ্যাকসেপ্ট হয় না, স্বাভাবিক হয় না, আমরা নিজেরাও এতটা এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ছিলাম না। কিন্তু এখনের যা পরিস্থিতি, সবাইকে বলবো হিয়ারিংটা দেখলে বুঝতে পারবেন এনআইএস কিন্তু দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, শুধু দরজাটা খোলার অপেক্ষা। আমরা যদি 10 তারিখে কিছু না করি তাহলে সবাই ঢুকছে, এটুকু কনফার্ম থাকুন। আজকে রাত্রে আমাদের একটা টেলিগ্রামে মিটিং রাখা আছে, অ্যাসোসিয়েশনের টেলিগ্রামে নয়, যেটা রেগুলার ডিএলএড এর অন্যান্য যে স্টেটের ডিএলএডদের সাথে একত্রিত হয়ে যারা ভেরিফাইড মেম্বারদের নিয়ে যে টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে, সেখানে যারা যারা এখন অবধি ফান্ডিং করেছেন একটু টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবেন, মিটিংগুলো অ্যাটেন্ড করবেন, নিজেদের যা যা প্রশ্ন আছে তাই সেখানে আরও অন্যান্য স্টেটের অ্যাডমিনরাও থাকবে, জিজ্ঞাসা করবেন। আপাতত এটুকুই, সবাইকে অ্যালার্ট করার জন্যই। লাইভটা অনেকটা বড় হয়ে গেল, কিন্তু এখনো বলবো জেগে ঘুমাবেন না। যদি সত্যি আমাদের সকলকে চাকরিটা পেতে হয়, তাহলে আসুন একসাথে লড়াইটা করি। পথে লড়াই তো চলবে, পথের লড়াই চলবে, তার সাথে আইনের লড়াই আইনতভাবেই করতে হবে। ধন্যবাদ। আর কিছু যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে গ্রুপে জানাবেন, আর সবাই একটু এগিয়ে আসুন।